এই যে ছাত্ররা এখন বলতেছে ৭১-এর যুদ্ধের কথা বাদ, তাই ৭১-এর যুদ্ধে যদি বাদ দেওয়া হয়, তা ভাই তোর বাপ যে যুদ্ধটা করেছে, তোর মা যে অনেকজন আছে যে বীরাঙ্গনা হয়েছে, কিন্তু লজ্জার খাতিরে আত্মপ্রকাশ করতে গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা। একটু ক্লিয়ার করা হয় দুটি বিষয়। থ্যাংক ইউ। আমার বিষয় ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে, সুতরাং আপনি যে প্রেস রিলিজটির মধ্যে হচ্ছে আমার যে পুরো ঘটনা একটি গণমাধ্যম নিয়ে, গণমাধ্যমের সাংবাদিকদেরকে নিয়ে যেই আমাদের জড়িয়ে যেভাবে মানে যেই ইভেন্টটি ক্রিয়েট করা হয়েছে সেটার আদ্যপান্ত আমি সেখানে হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আর সার্জিসের বিষয়টি আচ্ছা, পঞ্চগড়ে অ্যাকচুয়ালি যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এই দুটি যে আমাদের প্ল্যাটফর্ম, এই দুটি প্ল্যাটফর্মের কোনোটি রাজনৈতিক দল হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে সমন্বয়কদের গাড়ি দেখলেই সাধারণ জনগণের হামলা, এমন শিরোনামে কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে বাংলাদেশে। এদিকে ইন্ডিয়ার শুভেন্দু বলছেন, বাংলাদেশকে তারা যেভাবে কথা বলছেন, যা বাংলাদেশের যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন তাদেরকে খুবই নিকৃষ্টভাবে কথা বলছেন এই শুভেন্দু। তার কথাগুলা বাংলাদেশের দর্শকদের মনে যতটাই কষ্ট হয় তার চাইতে বেশি গালি খেতে হয় এই শুভেন্দুকে। বাংলাদেশের এই সূত্র ধরে বিশেষ করে সার্জিস আলম, হাসনাতকে নিয়ে নতুন পরিকল্পনা শুরু হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিবাদদের। চলুন কি বলছে ফ্যাসিবাদের যারা আছেন। এই যে ছাত্ররা এখন বলতেছে ৭১-এর যুদ্ধের কথা বাদ, তাই ৭১-এর যুদ্ধে যদি বাদ দেওয়া হয়, তা ভাই তোর বাপ যে যুদ্ধটা করেছে, তোর মা যে অনেকজন আছে যে বীরাঙ্গনা হয়েছে, কিন্তু লজ্জার খাতিরে আত্মপ্রকাশ করতে পারিনি। আমি যুদ্ধের সময় একজন পাকিস্তানি সৈনিকের সাথে জোরপূর্বে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে, কিন্তু আমি আমার বাচ্চার মুখে কি স্বামীর মুখের দিকে তাকায় আমি বলতে পারলাম না তার পেটের সন্তান আজকের যদি বলে ৭১ মুছে দিতে হবে, তুই তো রাজাকার তো মানে কম বলা হয়েছে, তোকে যে ফ্যাসিস্ট জাইরো বলা হয়নি, এটাই আসছে তোর কপালের ভাগ্য ভালো। ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে, ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে, চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি, হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে, অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেয়া প্রয়োজন থাকলেও সহযোগিতা করেনি রাষ্ট্র। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। মুজিববাদী সংবিধান কবরস্থ করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২ সংবিধানের কবর রচিত হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন এবং হত্যার রাজনীতি করেছে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২ সংবিধানের কবর রচিত হবে। যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। ৭২ যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। ৩১শে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরো আগেই দেওয়া প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। এই ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে, প্রতিফলন ঘটবে মানুষের আশা আকাঙ্ক্ষার। আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। ২৪-এর বিপ্লবে কি হয়েছে, কোন বিষয়ের প্রেক্ষাপটে এবং এই ২৪-এর বিপ্লবের পরবর্তী কেমন হওয়া উচিত, সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে এটি। তারা এদিকে ৩১শে ডিসেম্বর নিয়ে জলঘোলা শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন যারা দলের নেতাকর্মীরা আছে, কেননা তারা অবশ্যই ভয় আছেন যে সার্জিস আলম যদি দল ঘোষণা করেন তাহলে হতে পারে দেশের নতুন একটি ট্রাম্প কার্ড, নতুন একটি কাহিনী। তাহলে কি সার্জিস আলমকে আওয়ামী লীগের লোক এবং হাসনাত আবদুল্লাহকে আওয়ামী লীগের লোক বাঁচিয়ে রাখতে চাচ্ছেন না? তাই যেখানে দেখছেন, যে অবস্থায় দেখছেন, এগুলা সম্পূর্ণ আওয়ামী লীগ নেতাকর্মীরা হুলিয়ে দিচ্ছে সমন্বয়কদের আনাগোনা পেলে, সমন্বয়কদের একা পেলে, সমন্বয়কদের গাড়ি পেলে। আসলেই সার্জিস এবং সমন্বয়কের কি হবে, চলুন আমরা একটু দেখে আসি। প্রতিবেদনের বরাত দেওয়া হয়েছে। আসলে আপনি গতকাল ফেসবুকে পোস্ট করেছেন, এই বিষয়টা কি? এবং সার্জিস ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি খুব সম্ভবত পঞ্চগড়ে একটি বক্তব্যে বলেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে না, কিন্তু এর আগে কিন্তু ফলাও করে রাজনৈতিক প্ল্যাটফর্ম আসতেছে, এরকম কোনো বার্তা আসলে গণমাধ্যমে এসেছিল। বিষয়টি যদি একটু ক্লিয়ার করা হয়, দুটি বিষয়। থ্যাংক ইউ। আমার বিষয় ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে, সুতরাং আপনি যে প্রেস রিলিজটির মধ্যে আমার যে পুরো ঘটনা, একটি গণমাধ্যম নিয়ে, গণমাধ্যমের সাংবাদিকদেরকে নিয়ে যেই আমাকে জড়িয়ে যেভাবে যেই ইভেন্টটি ক্রিয়েট করা হয়েছে সেটার আদ্যপান্ত আমি সেখানে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আর সার্জিসের বিষয়টি, আচ্ছা, পঞ্চগড়ে অ্যাকচুয়ালি যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এই দুটি যে আমাদের প্ল্যাটফর্ম, এই দুটি প্ল্যাটফর্মের কোনোটি রাজনৈতিক দল হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী এই বিপ্লব যেটি রয়েছে আমাদের ২৪-এর, এই বিপ্লবের একটা ঐক্যের প্রতীক এবং এটা আলাদা একটা ইউনিক একটা আমাদের প্ল্যাটফর্ম। আমরা চাই আগামীর বাংলাদেশে যে কোনো এমন যদি প্রয়োজন হয় দেশ এবং দেশের মানুষের জন্য রাজপথে নামার,
তখন আমাদের এই যে প্ল্যাটফর্মটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটি এরকম একটা ইউনিক এবং আমাদের ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক। এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। আরেকটি কথা ছিল আমাদের যে জাতীয় রাজনৈতিক আমাদের জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে, দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত, তারা নতুন কোন রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। কিন্তু এই দুইটি প্ল্যাটফর্মের নামে আগামীতে কোনো রাজনৈতিক দল হবে না। যে রাজনৈতিক দল এক বা একাধিক আগামীর বাংলাদেশে আমরা প্রত্যাশা করছি আমরা দেখব, সেটি অবশ্যই অন্য কোনো নামে হবে, এই বিষয়টি বলা হয়েছে। আগামী নির্বাচন কিভাবে হবে এই সংক্রান্ত কোনো ঘোষণা বা কোনো কিছু থাকবে কিনা, দিক নির্দেশনা থাকবে? প্রোক্লামেশন যেটা ঘোষণা করা হবে সেখানে হচ্ছে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যাদের অংশগ্রহণ ছিল, এটি তো হচ্ছে আপামর সবার হচ্ছে অংশগ্রহণ ছিল, তো সেই জায়গা থেকে পাঠানো হয়েছে। তারা তাদের মতামত যদি কোনো জায়গায় মনে করছে সেখানে এটাকে এডিট করা প্রয়োজন, মতামত দেওয়ার প্রয়োজন, সেগুলো দিচ্ছে। আপনারা জুলাই রেভলিউশনের যখন প্রক্লেমেশনটা হবে, সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হবে যে আগামী নির্বাচন নিয়ে কিছু থাকছে কিনা, বা আগামী নির্বাচনটা হচ্ছে কি, আমাদের দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারী ছিল না। আমাদের যে এই যে মুজিববাদী সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারী ছিল না। এই যে আপনারা এখানে বসে আছেন, এই যে আমাদের বয়সী মানুষ, আপনারা গত 3টা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন? কয়জন ভোট দিতে পেরেছেন? এবং এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে 3টা ইলেকশন অবৈধ হয়েছে, কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে, একদম স্পষ্ট ভাবে বলছে না, খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে বলেন তো গত 3টা ইলেকশনে এখানে কয়জন ভোট দিয়েছে? 2-4 জনও দেয় নাই। যে 2-4 জন দিয়েছে তারা আবার একটা দেয় নাই, তারা আবার অন্তত 25-30টা করে দিয়েছে, মানে যে 2-4 জন দিয়েছে। আর যারা দেয় নাই একবারেই দেয় নাই। তো এই যে ন্যারেশনটা আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে, আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে। এই ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই রেভলিউশনে আসবে। আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে, সেটা আমাদের সংস্কার কার্যক্রম চলছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। সেটি অবশ্যই সেই সংস্কার কাঠামোর মধ্য দিয়ে সেই বিষয়টি উঠে আসবে। হাসান ভাই, আমি রাজু আহমেদ বার্তা 25 কাজ করি। আপনি রাজনৈতিক দলের কাছে ড্রাফট পাঠানোর কথা বলছেন এবং ইতিমধ্যে সেটি গিয়েছে, এটি এডিট হলে সম্পাদন করা হবে পরবর্তীতে। জনমতটা আসলে কিভাবে নিলেন এই ঘোষণাপত্রে? জনগণের যে কথাগুলো থাকবে, জনগণের অধিকারের কথা থাকবে, সেটি কালেকশনটা কিভাবে হলো? যে মানুষের জনমত মানুষ 5ই অগস্ট দিয়ে দিয়েছে। মানুষ যে জনমত, আপনি যদি এই আন্দোলনের ধারাবাহিকতা দেখেন, জুলাই 5 তারিখ থেকে 5ই অগস্ট পর্যন্ত, যে দেখেন হাসিনা বাংলাদেশে থাকবে কি থাকবে না, এটাকে এখন নতুন করে জনমত দেওয়ার বিষয়, সেটার নির্ধারণ 5ই অগস্ট হয়েছে। মুজিববাদী সংবিধান পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক কিনা, সেটা 5ই আগস্ট নির্ধারিত হয়েছে। মানুষ ভোটাধিকার পাবে কি পাবে না, সেটা নির্ধারিত হয়ে গিয়েছে 5ই আগস্ট। যাদেরকে জেল, জুলুম এবং নির্যাতন এবং গুমের মধ্যে রেখেছে তাদেরকে মুক্তি দেওয়া হবে কিনা, সেটি 5ই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তী বাংলাদেশে ঘটবে কিনা, সেটির যেই জনগণ সেটির রায় 5ই আগস্ট দিয়ে দিয়েছে। সুতরাং আমরা তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, ক্রিয়াশীল যে রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, লেখক এবং যারা হচ্ছে বিভিন্ন যেমন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী যারা রয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা আবারও বলছি, এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্বরা যারা রয়েছে, আমরা মানুষের ভাষাটাকে হচ্ছে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি। এই পুরো সময়টা মানুষ যেটা চেয়েছে সেটাকে হচ্ছে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতাই হচ্ছে এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। একজন খুনি হাসিনা রাত 3টার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন, তো জাগার পরে কি তাহাজ্জুদ পড়েন? এই
জানে উনি কোন ধরনের তাহাজ্জুদ পড়েন। আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? তো প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এ রাষ্ট্র রাখবে কোথেকে? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই। ম্যাডাম অঙ্ক খুব সহজ, আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে। আমি ছোট করে